গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের যে সামনে ত্রয়োদশ ইলেকশন সেটার আনুষ্ঠানিক ক্যাম্পেইন শুরু হয়ে গিয়েছে। আর এই ক্যাম্পেইনের ফলে আমাদের দেশের বিভিন্ন যে দলগুলো রয়েছে সেই দলগুলো এবং দলের যারা কর্মীরা রয়েছেন সেই কর্মীগণ এবং দলের প্রার্থীগণ প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে ব্যাপকভাবে শোডাউন দিচ্ছেন, মিছিল করছেন, আনন্দ উল্লাস করছেন এবং তার প্রার্থীর পক্ষে এবং তাদের প্রতীকের পক্ষে ভোট চেয়ে বেড়াচ্ছেন। ঠিক এইটাকেই বলে বহুদলীয় গণতন্ত্রের একটি অবস্থা বা বহুদলীয় গণতন্ত্রের একটি প্রকাশ। যেটা বিগত ১৫ থেকে ১৬ বছর পর্যন্ত অনুপস্থিত ছিল আমাদের বাংলাদেশে। তো বাংলাদেশের মানুষ কিন্তু ইলেকশন আসলে কিন্তু একটা উৎসবের আমেজ পায় এবং তারা উৎসবের আমেজে নিজেকে বিলিয়ে দেয় এবং এইটা নিয়েই কিন্তু বাংলাদেশের গ্রাম এবং শহরে টক অফ দ্য টাউন হিসেবে এই বিষয়গুলো আলোচনায় থাকে। দেখবেন চায়ের স্টলে অথবা রাস্তাঘাটে যেখানেই হোক এই ইলেকশন নিয়ে এই কয়েকদিন খুব গল্প চলবে। তো এইটা আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে এই জিনিসটা হয়ে থাকে। তো এই উপলক্ষে আসলে আমাদের মতো সচেতন মানুষ যারা আছেন তাদের একটা চাওয়া পাওয়া রয়েছে। সেই চাওয়া পাওয়া হচ্ছে বিগত ১ থেকে ১.৫ বছরে আমাদের দেশে কিন্তু বিভিন্ন দল বিভিন্নভাবেই ক্যাম্পেইন করেছেন নিজের দলের পক্ষে, নিজের প্রতীকের পক্ষে এবং প্রত্যেক দলই নিজের মতো করে চেয়েছেন। আ কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা দলই সহ অবস্থান নিশ্চিত করে এই জিনিসগুলো করতে পেরেছেন। যেটা বিগত ১৫-১৬ বছরে সম্ভব হয় নাই। তো গণতন্ত্র মানেই কিন্তু এই বিষয়টি। যে আপনি আপনার পক্ষে কথা বলবেন, আপনার পক্ষে ভোট চাবেন, আপনার পক্ষে আপনার পরিকল্পনাগুলো তুলে ধরবেন জনগণের কাছে। জনগণ আপনাকে অ্যাকসেপ্ট করলে করবে বা অন্যদের অ্যাকসেপ্ট করলে সেটা করতে পারে। কিন্তু এই যে জিনিসটা শুরু হয়েছে, আমরা চাই এই জিনিসটা বা এই বহুদলীয় গণতন্ত্রের যে চর্চাটা, এই চর্চা যেন ইলেকশন পরবর্তী অবস্থায় থাকে। মানে ইলেকশনের পরবর্তীতেও এই চর্চাটা কিন্তু যেন প্র্যাকটিসে সবসময় চলমান থাকে এই জিনিসটা আমরা সবাই চাই। কেন চাই? আমরা দেখব বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই কিন্তু সবসময় দেখবেন যে দল বা যে পার্টি সরকারে আসে তারা কিন্তু বিরোধী দলের ওপর দমন-পীড়ন এবং নিষ্পেষণ চালায়। এইজন্যই প্রত্যেকের টার্গেট হয় যে করেই হোক, meticulous ডিজাইনেই হোক, ইঞ্জিনিয়ারিং করেই হোক বা যেকোনো ওয়েতে হোক আমরা সরকারের মতো তো আমরা ক্ষমতায় যাবোই। এই জিনিসটা কিন্তু সবসময় সব দলই চায়। কেন চায়? কারণ এই দেশে যদি সরকার না হওয়া যায় অর্থাৎ বিরোধী দল হয়, সেক্ষেত্রে তার উপর কিন্তু শোষণ, দমনের মাত্রাটা প্রচুর পরিমাণে চলতে থাকে। কিন্তু এই দেশে যদি গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্রের চর্চাটা সঠিকভাবে থাকতো, তাহলে কি যিনি বিরোধী দল হতেন বা যিনি বিরোধী নেতা হতেন, তারও কিন্তু যথেষ্ট সম্মান এবং তার কিন্তু যথেষ্ট যে ডিমান্ড বাংলাদেশের রাজনীতিতে, সেটা কিন্তু অবশ্যই থাকতো এবং সরকারও তাকে অবশ্যই সমীহ করে চলতো এবং তার যে আবদার বা তার যে চাওয়া পাওয়া সেটার অবশ্যই দাম দিত এবং সেগুলো কিন্তু সরকার তাদের বিবেচনায় নিত এবং সেটার প্রেক্ষাপটে কাজ করত। এটা কিন্তু গণতন্ত্রের একটি সৌন্দর্য। কিন্তু আমাদের দেশে এটা হয় না। তো আমরা আশা রাখবো যে এখন যেভাবে সবাই কথা বলছেন, রাজনীতিতে একে অন্যের বিরুদ্ধে সমালোচনা থাকতে পারে, রাজনীতির মাঠে এটা হতেই পারে। এইটাও এক ধরনের সৌন্দর্য। তবে আমরা চাই যে শুধু সমালোচনা দিয়েই কিন্তু বর্তমানে রাজনীতিতে টিকে থাকা সম্ভব না। আপনার কি পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে, আপনার কি কাজ সেটা নিয়ে আপনি জনগণের মধ্যে হাজির হন। জনগণ যদি আপনাকে চয়েস করে তাহলে আপনাকে সরকারে নিয়ে আসবে। আর যদি চয়েস না করে তাহলে আপনি পরবর্তীতে
আপনাদের পরিকল্পনা বা আপনাদের চিন্তাশীলতা আরো ডেভেলপ করবেন। এটাই তো রাজনৈতিক দলের কাজ। এবং বিরোধী দলের কাজ সবসময় হবে যে সরকার সঠিকভাবে চলছে কিনা, সরকার কোনো অন্যায় অথবা ভুল পথে গেলে সেটা আহ, আন্দোলনের মাধ্যমে হোক অথবা কোনো মিছিল মিটিং এর মাধ্যমে হোক অথবা বক্তৃতার মাধ্যমে হোক অথবা সরাসরি সরকারের সাথে আলোচনা করে হোক, যেটা গণতন্ত্র অ্যালাউ করে এবং শান্তিপূর্ণ ভাবে যে আন্দোলনটা করা যায়, এইটার মাধ্যমে সরকারকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। আর গণতন্ত্রের আর একটা রূপ হচ্ছে একটি দলের প্রধানকে, অর্থাৎ সরকারি দলও যদি হয়, সেই দলের প্রধানকে একটা সাধারণ জনগণ গিয়ে সরাসরি যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবে, তার ভুল ধরতে পারবে। কিন্তু আমাদের দেশে কিন্তু এটা সম্ভব নয়। আমাদের দেশের যদি কোনো সাধারণ মানুষ কোনো নেতার কাছে যায়, তাকে তো সেখানে ভিড়তেই দেওয়া হয় না। ইভেন যারা তার আশেপাশে থাকে তারা সবসময় তাকে তেল দিতে ব্যস্ত এবং তার গুণগান করতে ব্যস্ত। আর এইটা করার ফলে একজন নেতা কিন্তু কখনোই বুঝতে পারে না যে তার কি কি ভুল ত্রুটি হচ্ছে, এবং তার কর্মীরা যদি কোনো জায়গায় কোনো অন্যায় করে থাকে সেগুলো কিন্তু তাদের নলেজ পর্যন্ত যায় না। তো যিনি আসলে সৎ নেতা হবেন, যিনি আসলে যোগ্য নেতা হবেন, তিনি কিন্তু অবশ্যই চাইবেন যে তার সমালোচনা হোক, তার কাজের সমালোচনা হোক, যেন তিনি ভুল করলে সেখান থেকে সেই জিনিসটা কিন্তু কারেকশন করে নিতে পারেন। তো আসলে এই জন্য বাংলাদেশের মানুষ যেহেতু রাজনৈতিক সচেতন, এইবারের নির্বাচনটা বাংলাদেশের মানুষের কাছে একটি সিগনিফিকেন্ট একটা ইলেকশন। কারণ আপনাকেই কিন্তু চয়েস করতে হবে এমন নেতা, যে নেতা আপনার কথা শুনবে, যে নেতার কাছে আপনি গিয়ে কথা বলতে পারবেন, তার সামনাসামনি গিয়ে তার ভুল ধরতে পারবেন এবং তাকে সংশোধন করে দিতে পারবেন। এই ধরনের নেতা কিন্তু আপনাদেরকেই এবার নির্বাচনের মাধ্যমে, ভোটের মাধ্যমে সিলেক্ট করতে হবে। কারণ নেতা শুধুমাত্র দাঁড়িয়েছে, কিন্তু আপনি কোন ব্যক্তিকে আপনাদের দায়িত্ব দেবেন, ইনি কিন্তু ধরতে গেলে আপনার নেতা না, আপনাদের রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ আপনার প্রতিনিধি। আপনি কাকে প্রতিনিধি সিলেক্ট করবেন, কে আপনার কথাটা বলতে পারবে, সেই ব্যক্তিকে অবশ্যই আপনাদের কিন্তু জাজমেন্ট করতে হবে এবং সেইটা করেই কিন্তু তাকে ভোট দিতে হবে। আমরা চাই পরবর্তী সময়ে বাংলাদেশের দীর্ঘদিনের যে বস্তা পচা পলিটিক্স সিস্টেম, এইটা ভ্যানিশ হয়ে যাক। আমরা চাই যে এখন থেকে নতুন উদ্যমে আগামী দিনে যারা আসবেন তারা যেন জনগণের সাথে মিশে, জনগণের কথা শুনে এবং তাদের বিরুদ্ধে যেন জনগণ সহজেই কথা বলতে পারে। আর একটা জিনিস কি, আমরা ভোটের মাঠে বলি যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত আছে। লেভেল প্লেইং ফিল্ড কিন্তু শুধুমাত্র প্রশাসনের দ্বারা বা প্রশাসন নিরপেক্ষ থাকলে নিশ্চিত হয় না। আমি যে একটা ব্যক্তিকে ভোট দেব, তিনি যদি না উঠতে পারেন বা তিনি যদি এমপি বা চেয়ারম্যান না হতে পারেন, পরবর্তীতে যিনি উঠেছেন তিনি আমার ওপর অত্যাচার হামলা করতে পারেন, বা এই সংখ্যাটা তৈরি হওয়া কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের বহির্ভূত, এবং এটা গণতন্ত্রের কোনোভাবে সৌন্দর্য না। যে আপনাকে ভোট দেবে তিনিও যেমন আপনার জনগণ, যিনি দেবেন না তিনিও আপনার জনগণ।